আমি কেঁপে উঠলাম যখন বর্ষার পানিতে রাস্তা ডুবে গেছে। ছেলে রাহুল স্কুল থেকে ফিরছিল। আমি দরজায় দাঁড়িয়ে। হঠাৎ দেখি সে রাস্তার পানিতে পা পিছলে পড়ে গেল। কিন্তু সন্ধ্যায় চা খাওয়ার সময় যা ঘটল তাতে আমার সমস্ত শরীর হিম হয়ে গেল। সেদিন আকাশ থেকে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। আমি বারান্দায় দাঁড়িয়ে রাহুলের প্রতীক্ষা করছিলাম। স্কুল থেকে ফেরার সময় হয়ে গেছে। দূর থেকে দেখলাম রাহুল আসছে, স্কুলের ব্যাগ মাথার উপর তুলে ধরেছে বৃষ্টি থেকে বাঁচতে। কিন্তু রাস্তায় পানি জমে গেছে। সে সাবধানে হাঁটছে। হঠাৎ দেখি রাহুলের পা পিছলে গেল, সে পানিতে পড়ে গেল। আমি ছুটে গেলাম তাকে ধরতে। রাহুল! আমি দৌড়ে গিয়ে তাকে ধরলাম। দুজনেই পানিতে ভিজে গেলাম। রাহুলকে টেনে তুলে বাড়ির দিকে নিয়ে চললাম। সাবধানে মা। রাহুল আমাকে সাহায্য করতে চাইল। আমরা দুজনে ভিজে স্যাঁতসেঁতে অবস্থায় বাড়ি ফিরলাম। যাও স্নান করে এসো, আমি বললাম। উষ্ণ জলে না হলে ঠান্ডা লেগে যাবে গু। রাহুল স্নান করে এলো, আমিও। সন্ধ্যায় আমরা দুজনে চা খেতে বসলাম। বাইরে এখনো বৃষ্টি পড়ছে। জানলার কাছে বৃষ্টির ফোঁটা পড়ছে ঝমঝম করে। মা, রাহুল হঠাৎ বলল, আজ তুমি আমাকে ধরে ফেলেছ আমি পড়ে যাবার আগে গু। হ্যাঁ, আমি হাসলাম। কি করব, মায়ের প্রবৃত্তি গু। এভাবেই তুমি আমাকে সারা জীবন ধরে রাখো। রাহুল আমার চোখের দিকে তাকাল। অবশ্যই, আমি বললাম, ভাবি সে একটা আবেগপ্রবণ কথা বলছে মাত্র। মা, রাহুল আমার হাত ধরল। আমি তোমাকে ভালোবাসি উ। আমিও তোমাকে ভালোবাসি বাবা, আমি উত্তর দিলাম। না মা, রাহুল মাথা নাড়ল, আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে পেতে চাই। বিয়ে করো আমাকে গি। বৃষ্টির ছাটে জানলার কাচ ভিজে উঠল। আমি কাপ হাত থেকে নামিয়ে রাখলাম। আমার সমস্ত শরীর শিরশির করে উঠল। রাহুল! আমি বিশ্বাস করতে পারছিলাম না। হ্যাঁ মা, সে আমার চোখের দিকে তাকিয়ে রইল। আমি তোমাকে ভালোবাসি, প্রেমিক হিসেবে গি। এটা ভুল। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। তুমি আমার ছেলে। এটা ভুল কেন মা? রাহুল শান্তভাবে জিজ্ঞেস করল। আমরা দুজনেই পূর্ণবয়স্ক। আমরা দুজনেই মুক্ত উ। না, এটা বিকৃত, আমি বললাম। তুমি আমার সন্তান। আমি তোমাকে জন্ম দিয়েছি। এটা কখনই সম্ভব নয়। কিন্তু মা, রাহুল উঠে আমার দিকে এগিয়ে এলো, আমাদের ভালোবাসা তো কোনো অপরাধ না। আমরা দুজনই একা। আমরা কেন একে অপরকে সুখী করতে পারব না? আমি পিছু হটলাম। দূরে থাকো আমার থেকে। বাইরে বৃষ্টি ক্রমে তীব্র হচ্ছে। একটা বিদ্যুৎ চমকে উঠল, ঘর আলোকিত করে দিল এক মুহূর্তের জন্য। সেই আলো আমি দেখলাম রাহুলের মুখে একটা অদ্ভুত হাসি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অনিতা সরকার। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম মহিন্দর সরকার, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, বিকাশ আর কণিকা। বিকাশ ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। কণিকা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমাদের থাকা হয় কলকাতার একটি পুরনো বাড়িতে। বাড়িটা আমাদের পরিবারের ৩ পুরুষ ধরে চলে আসছে। দেখতে অনেকটা কলোনিয়াল স্টাইলের। লাল ইটের দেয়াল, উঁচু ছাদ, প্রশস্ত বারান্দা, সামনে বাগান, সবই আছে। কিন্তু পুরনো বাড়ি তো সব সময় কিছু না কিছু মেরামতের প্রয়োজন হয়। সেদিন সকাল থেকেই বৃষ্টি নেমেছিল। অবিরাম ধারায় পড়ছে বৃষ্টির জল। জুলাই মাসের মাঝামাঝি, বর্ষার পুরোদমে আগমন। আমি বাড়ির কাজকর্ম সেরে জানলার পাশে বসে বৃষ্টি দেখছিলাম। বিকাশ কলেজে গেছে, কণিকা স্কুলে। আর মহিন্দর অফিসে। একা বাড়িতে থাকার সময় সব সময় অদ্ভুত লাগে। ৩ পুরুষ ধরে চলে আসা বাড়ি, কত কিছু দেখেছে এই বাড়ি। মাঝে মাঝে মনে হয় দেয়ালগুলো কথা বলে। পুরনো আসবাবপত্র, কাঠের মেঝে, সবকিছুই যেন ইতিহাসের সাক্ষী হয়ে আছে। আজ সকাল থেকে একটা অস্বস্তি বোধ করছিলাম। বাইরে বৃষ্টি, ভেতরে নিস্তব্ধতা। ঘরে রেডিও বাজছিল, কিন্তু অদ্ভুতভাবে মাঝে মাঝে স্ট্যাটিক শব্দ হচ্ছিল। আমি উঠে গিয়ে রেডিওটা বন্ধ করে দিলাম। তখনই আমার চোখে পড়ল একটা চিঠি। ড্রয়িং রুমের টেবিলের উপর একটা খাম। আমি অবাক হয়ে গেলাম। আমি তো সকালে ঘর ঝাড়ু দেওয়ার সময় দেখিনি। তাছাড়া পোস্টম্যান তো এখনো আসেনি।
এই বৃষ্টিতে সে আসবেই বা কী করে? ধীরে ধীরে খামটার কাছে গেলাম। সাদা খাম। উপরে কিছু লেখা নেই। কোনো ঠিকানা নেই, স্ট্যাম্প নেই। আমি খামটা তুলে নিলাম। হালকা। ভেতরে কিছু আছে মনে হচ্ছে। হাতের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম। কে রাখল? কে দিল? কখন এলো? খামটা খুলতেই হাতে এলো একটা পুরনো ফটো। সেপিয়া টোনের একটা ছবি। একটি মহিলা, দেখতে অনেকটা আমার মতোই। তার পাশে একটি পুরুষ, যার সাথে মহিন্দরের কিছুটা মিল আছে। আর তাদের মাঝখানে একটি ছোট ছেলে, বয়স বছর ৫। ছবির পেছনে একটা তারিখ ১৯৭৮, তার নিচে লেখা আমাদের প্রথম বাড়ি, মিরাট রোড। অদ্ভুত, আমাদের এই বাড়ির ঠিকানা তো মিরাট রোড নয়। এটা তো লেক টেরাস, দক্ষিণ কলকাতা। আর আমাদের পরিবারে কারোর এমন পুরনো ছবি থাকার কথা নয়। মহিন্দরকে জিজ্ঞেস করব ভাবলাম। তখনই বাইরে প্রচণ্ড শব্দ করে বাজ পড়ল। আমি চমকে উঠলাম। খিড়কির দিক থেকে একটা আওয়াজ ভেসে এলো। জলের শব্দ। আমি ফটোটা টেবিলে রেখে খিড়কির দিকে এগোলাম। খিড়কিতে গিয়ে দেখি বাগানের দিকের জানলা খোলা। বৃষ্টির জল ঢুকে মেঝে ভিজে গেছে। আমি দ্রুত জানলা বন্ধ করতে গেলাম। জানলার পর্দা উঠছিল। ভিজে গেছে পুরোটাই। ঠিক তখনই দেখলাম জানলার বাইরে একটা অদ্ভুত ছায়ামূর্তি। কিছুক্ষণের জন্য আমার শ্বাস বন্ধ হয়ে গেল। বাইরে অবিরাম বৃষ্টি, এত ঝাপসা পরিবেশে স্পষ্ট দেখা যাচ্ছে না। তবু আমি দেখতে পেলাম বাগানের মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে সাদা পোশাক, লম্বা চুল, মাথা নিচু করে আছে। কে? কে ওখানে? আমি চিৎকার করে উঠলাম। মেয়েটি মাথা তুলল। আমার বুকের ভেতর ধক করে উঠল। মেয়েটির মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু সে আমার দিকে তাকিয়ে আছে, এটা বুঝতে পারছিলাম। আমি জানলা খুলে বাইরে তাকালাম। কে তুমি? কি চাও? আমি জিজ্ঞেস করলাম। মেয়েটি ধীরে ধীরে হাত তুলল আমার দিকে। যেন আমাকে কাছে ডাকছে। আমি ভয়ে স্থির হয়ে গেলাম। বৃষ্টি এত জোরে পড়ছে, কিন্তু মেয়েটি ভিজছে না। তার চারপাশে যেন বৃষ্টি পড়ছে, কিন্তু তার গায়ে এক ফোঁটাও পড়ছে না। ঠিক তখনই আমার মোবাইল বেজে উঠল। আমি চমকে পেছনে তাকাতেই মেয়েটি অদৃশ্য হয়ে গেল। বাগানে শুধু বৃষ্টি, কোথাও কেউ নেই। ফোনটা ধরলাম, মহিন্দরের ফোন। হ্যালো অনিতা, তুমি কি ঠিক আছো? মহিন্দর জিজ্ঞেস করল। হ্যাঁ, ঠিক আছি, আমি জবাব দিলাম, কিন্তু গলায় কাঁপুনি ছিল। কি হয়েছে? তোমার গলা কাঁপছে কেন? মহিন্দর চিন্তিত শোনাচ্ছিল। না, কিছু না। বাড়িতে একা একা। বাজ পড়ছে। একটু ভয় পাচ্ছিলাম। আমি তাকে সব বললাম না। এই রহস্যময় ঘটনাটা কি করে বলবো? আচ্ছা, আমি একটু আগেই বাড়ি ফিরছি আজ। বিকাশকে বলেছি কণিকাকে স্কুল থেকে নিয়ে আসতে। বৃষ্টি খুব বেশি, মহিন্দর বলল। ফোন রাখার পর আমি আবার জানলার দিকে তাকালাম। কেউ নেই, কিন্তু আমার মনে হলো কেউ যেন আমাকে দেখছে। বাড়ির চারপাশে ঘন বৃষ্টির জাল, আর তার মধ্যে আমি অসহায়। আমি ফটোটা আবার হাতে নিলাম। এবার আরও ভালো করে দেখলাম। মহিলাটির মুখের গঠন অনেকটা আমার মতো। মহিন্দরের চেহারাও ফটোর পুরুষটির মতো। আর ছেলেটি, বিকাশের ছোটবেলার সাথে অদ্ভুত মিল। এটা কি হতে পারে? আমাদের পূর্বসূরিদের ছবি? কিন্তু এভাবে আজ হঠাৎ সামনে এলো কেন? আমি ড্রয়ারের কাছে গেলাম, যেখানে আমাদের পুরনো ফটো অ্যালবাম রাখা আছে। দ্রুত খুঁজতে লাগলাম। কিছু পাওয়া যায় কি না। হঠাৎ একটা বিষয় লক্ষ্য করলাম। আমাদের পারিবারিক ফটোগুলো কোথায়? যেখানে আমাদের বিয়ের ছবি, বাচ্চাদের ছোটবেলার ছবি সব রাখা ছিল, সেই অ্যালবামটাই তো নেই। উদ্বিগ্ন হয়ে পড়লাম। কিছু একটা ঠিক নেই। আমি দ্রুত বাড়ি খুঁজতে লাগলাম। ফোন করলাম মহিন্দরকে আবার। হ্যালো মহিন্দর, আমাদের পারিবারিক ফটো অ্যালবাম কোথায় রেখেছ? আমি জিজ্ঞেস করলাম। কেন? সেগুলো তো বেডরুমের আলমারির উপরের তাকে রাখা আছে, মহিন্দর জবাব দিল। না, সেখানে তো নেই। আমি খুঁজে দেখলাম, আমি বললাম। তাহলে বিকাশ নিয়েছে হয়তো, কোনো প্রজেক্টের জন্য। ওকে জিজ্ঞেস করো। আমি এখন মিটিংয়ে ঢুকছি, পরে কথা বলি, মহিন্দর বলল। আমি বিকাশকে ফোন করলাম, কিন্তু সে ফোন ধরল না। ক্লাসে থাকবে হয়তো। আমি একটা মেসেজ পাঠালাম তাকে। বাইরে বৃষ্টি চলছে। বাজও পড়ছে মাঝে মাঝে। আমার উদ্বেগ বাড়তে লাগল। আবার জানলার কাছে গেলাম। বাগানে এখনো সেই মেয়েটিকে দেখা যাচ্ছে না।
আমি বাড়ির অন্য ঘরগুলো দেখতে লাগলাম। সব ঠিকঠাক আছে কিনা। অতিথি ঘরের দরজাটা খুললাম। দরজা খুলতেই অদ্ভুত গন্ধ পেলাম। স্যাঁতসেঁতে পুরনো সময়ের গন্ধ। এই ঘর তো আমরা প্রায় ব্যবহার করি না। শুধু যখন কোনো আত্মীয় আসে তখনই এই ঘর খোলা হয়। এই ঘরে প্রবেশ করতেই আমার মনে হলো আমি যেন সময়ের অন্য একটা অধ্যায়ে চলে গেছি। পর্দা টানা, কিন্তু বাইরের ঝাপসা আলো ভেতরে আসছে। ঘরের আসবাবপত্র সবই পুরনো স্টাইলের। একটা 4 পোস্টার বেড, পুরনো আয়না, কাঠের আলমারি। আমি ঘরে ঢুকলাম। বাইরের চেয়ে ভেতরটা ঠান্ডা, অস্বাভাবিক রকমের ঠান্ডা। আয়নার সামনে দাঁড়াতেই চমকে উঠলাম। আয়নায় আমার প্রতিবিম্ব, কিন্তু পোশাক অন্যরকম। আমি পরেছি সাধারণ শাড়ি, কিন্তু আয়নায় আমি দেখছি একটা পুরনো ধরনের পোশাক, 1970 এর দশকের মতো। আমি হাত তুললাম, আয়নার আমিও হাত তুলল। কিন্তু আমার মুখের ভাব ভয়ার্ত, আর আয়নার মহিলাটির মুখে একটা বিষণ্ণ হাসি। আমি পিছু হটলাম। আয়নার মহিলাটিও পিছু হটল, কিন্তু তার মুখের ভাব একই রকম রইল। আমি আতঙ্কে ঘর থেকে বেরিয়ে এলাম, দরজা বন্ধ করে দিলাম। বুক ধড়ফড় করছে। এসব কি হচ্ছে? আমি কি পাগল হয়ে যাচ্ছি? নাকি আমাদের বাড়িতে সত্যিই কিছু আছে? তখনই টেলিফোন বেজে উঠল। ল্যান্ডলাইন। আমি ফোন ধরলাম। হ্যালো। প্রথমে শুধু স্ট্যাটিক শব্দ, তারপর একটা মহিলার কণ্ঠ, অস্পষ্ট, দূরের। আমাদের বাড়ি ফিরতে দাও। কে? কে বলছে? আমি জিজ্ঞেস করলাম। আমার হাত কাঁপছিল। তোমার বাড়ি নয়, আমাদের বাচ্চা ফিরিয়ে দাও। কে আপনি? কোনো বাচ্চা? কি বলতে চাইছেন আপনি? আমি জোরে জিজ্ঞেস করলাম। ফটো দেখেছ? আমরা আসছি। আমাদের বাচ্চা ফিরিয়ে দাও। লাইন কেটে গেল। আমি ফোন রিসিভার নামিয়ে রাখলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। ফটোটা সেই সেপিয়া ছবি, যেটা হঠাৎ করে খামের মধ্যে এসেছিল। আমি দ্রুত বারান্দার দিকে গেলাম, যেখানে ফটোটা রেখেছিলাম। কিন্তু ফটো সেখানে নেই। আমি চারদিকে খুঁজলাম। রান্নাঘরে, বাথরুমে, বেডরুমে, কোথাও নেই। বাইরে ক্রমশ অন্ধকার নামছে। বৃষ্টি থামছে না। আমি জানলা দিয়ে বাইরে তাকালাম। সন্ধ্যা নামছে, আর আমি একা বাড়িতে, ভুতুড়ে ফোন কল, অদৃশ্য ফটো, আর অদ্ভুত মেয়ের প্রতিবিম্ব, সব নিয়ে। দরজায় শব্দ হল। আমি আতঙ্কে লাফিয়ে উঠলাম। কে? আমি জিজ্ঞেস করলাম দরজার দিকে এগোতে এগোতে। মা, দরজা খোলো, আমরা, বিকাশের কণ্ঠ শুনতে পেলাম। আমি দ্রুত দরজা খুললাম। বিকাশ আর কণিকা ভিজে জবজবে হয়ে দাঁড়িয়ে আছে। আরে বাবা, এত ভিজে গেছ কেন? আমি ওদের ভেতরে নিয়ে এলাম। স্কুলের সামনে অটো পাওয়া যাচ্ছিল না, মা, কণিকা বলল। দাদা আমাকে নিতে এসেছিল, ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছে। যাও, দুজনেই কাপড় বদলে এসো, আমি বললাম। আমি গরম চা বানাচ্ছি গু। বাচ্চারা ভেতরে চলে গেল। আমি রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলাম। কিছুক্ষণের জন্য আমি সেই অদ্ভুত ঘটনাগুলো ভুলে গেলাম। চা বানিয়ে ট্রে নিয়ে যখন ড্রয়িং রুমে এলাম, তখন বিকাশ আর কণিকা সোফায় বসে কথা বলছে। এই, তোমাদের চা। আমি ট্রে নামালাম। বিকাশ, তুমি কি আমাদের পারিবারিক ফটো অ্যালবাম নিয়েছ? বিকাশ অবাক হয়ে আমার দিকে তাকাল। না তো মা, আমি কেন নেব? আমি খুঁজে পাচ্ছি না কোথাও, আমি বললাম। আলমারির উপরের তাকে নেই? বিকাশ জিজ্ঞেস করল। না, সেখানে দেখেছি, আমি বললাম। আচ্ছা, তোমরা চা খাও। আমি আরেকবার খুঁজে দেখি গু। আমি চা দিয়ে উপরে চলে গেলাম। বেডরুমে ঢুকেই মনে হলো কেউ যেন ঘরে ঢুকেছিল। একটা অদ্ভুত গন্ধ পাচ্ছিলাম। পুরনো আতর, যেটা আমি ব্যবহার করি না। আমি আলমারির দিকে তাকালাম। উপরের তাক। আমি এর আগে দেখেছিলাম, অ্যালবাম ছিল না। এবার আমি চেয়ার টেনে আরও ভালো করে দেখার জন্য উঠে দাঁড়ালাম। অবাক হয়ে গেলাম। অ্যালবাম তো এখানেই আছে। আমি এর আগে কিভাবে দেখিনি? আমি অ্যালবাম নামালাম, ধুলো ঝেড়ে দেখতে লাগলাম। সবই ঠিক আছে, আমাদের বিয়ের ছবি, বাচ্চাদের ছোটবেলার ছবি, পারিবারিক ফটো, সবই আছে। এটা কি সম্ভব? আমি নিজের মনে বললাম। আমি তো এখানেই দেখেছিলাম। অ্যালবাম ছিল না। আমি অ্যালবামটা ড্রয়িং রুমে নিয়ে এলাম।
দেখো, পেয়ে গেছি, আমি বাচ্চাদের দেখালাম। কোথা ছিল মা? কণিকা জিজ্ঞেস করল। আলমারির উপরেই, আমি বললাম। আমি আগে কিভাবে দেখিনি বুঝতে পারছি না গি। তুমি এমনিতেই একটু অন্যমনস্ক, বিকাশ হাসল। আমি অ্যালবাম খুলে দেখতে লাগলাম। সবই ঠিকঠাক আছে। তারপর আমি একটা জিনিস লক্ষ্য করলাম। অ্যালবামের পিছনের অংশে একটা পকেট আছে যেখানে অতিরিক্ত ফটো রাখা হয়। আমি সেটা খুলে দেখলাম। আর ঠিক সেখানেই পেলাম সেই সেপিয়া ফটোটা, যেটা আমি আজ সকালে খামে পেয়েছিলাম। এ কি করে সম্ভব? আমি অবাক হয়ে ভাবলাম। এটা তো খাম থেকে বেরিয়েছিল। কি হয়েছে মা? বিকাশ জিজ্ঞেস করল। এই ফটোটা, এটা কি আগে কখনো দেখেছ? আমি ওদের দেখালাম। বিকাশ ও কণিকা ফটোটা দেখল। না, কখনো দেখিনি, বিকাশ বলল। কারা এরা? জানি না, আমি বললাম। তবে পেছনে লেখা আছে 1978, আমাদের প্রথম বাড়ি, মিরাট রোড। এরা দেখতে অনেকটা আমাদের মতো দেখতে, কণিকা বলল। দেখো না, এই মহিলাটি মায়ের মতো, আর এই পুরুষটি বাবার মতো গু। আমি ফটোটার দিকে আবারও ভালো করে তাকালাম। কণিকা ঠিকই বলেছে। আমার মনে হলো এটা আমাদের পরিবারের কোনো প্রাচীন ফটো হতে পারে। তোমার দাদু দিদার ফটো হতে পারে? আমি বিকাশকে জিজ্ঞেস করলাম। হতে পারে, বিকাশ বলল। বাবাকে জিজ্ঞেস করব যখন আসবেন উ। ঠিক তখনই মূল দরজার লক শোনা গেল। মহিন্দর ফিরে এসেছে। ভেতরে এসে সে আমাদের সবাইকে একসাথে দেখে অবাক হল। কি হয়েছে? সবাই এক জায়গায় বসে কি আলোচনা করছো? সে জিজ্ঞেস করল। এই ফটোটা দেখছি, আমি বললাম। ফটোটা তার দিকে এগিয়ে দিলাম। এটা তোমার পরিবারের কেউ? মহিন্দর ফটোটা হাতে নিয়ে দেখল। তার মুখের ভাব পাল্টে গেল, সে যেন হঠাৎ পাংশু হয়ে গেল। এটা তুমি কোথায় পেলে? সে জিজ্ঞেস করল, তার গলা ভারী শোনাচ্ছিল। পারিবারিক অ্যালবামের পিছনের পকেটে ছিল, আমি বললাম। কারা এরা? মহিন্দর ফটোটা টেবিলে রাখল। এটা আমার কাকা কাকিমার ফটো, সে বলল। তাদের ছেলে সুমন্তের সাথে গু। তোমার কাকা কাকিমা? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। তাদের কথা তো আগে কখনো বলনি গি। কোনো প্রযোজন হয়নি, মহিন্দর বলল। সুমন্ত ছোটবেলাতেই মারা গিয়েছিল গু। ছোটবেলাতেই? কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। একটা দুর্ঘটনায়, মহিন্দর বলল। তারা সবাই মিরাট রোডের বাড়িতে থাকত। একদিন রাতে বাড়িতে আগুন লাগে। ওরা তিনজনই মারা যায় উ। কণিকা ভয় পেয়ে আমার কাছে সরে এলো। কি ভয়ানক! হ্যাঁ, মহিন্দর বলল। এই ঘটনার পর আমার বাবা ওই বাড়ি বিক্রি করে দেন। এই ফটোটা ওই সময়ে তোলা, 1978 সালে, আগুনের দুর্ঘটনা ঘটার কয়েক মাস আগে কি। কিন্তু এরা দেখতে আমাদের মতো কেন? আমি জিজ্ঞেস করলাম। আমাদের পরিবারে অনেকের চেহারায় মিল আছে, মহিন্দর বলল। এটা খুব অস্বাভাবিক কিছু নয় গু। আমি ফটোটা আবার হাতে নিলাম। এবার আরও একটা জিনিস লক্ষ্য করলাম। ফটোটার একটা কোণে কিছু লেখা আছে, অস্পষ্ট, প্রায় মুছে যাওয়া অবস্থায়, আমরা ফিরে আসব। আমি মহিন্দরকে দেখালাম। এটা দেখেছ? মহিন্দর লেখাটা দেখল। না, আগে কখনো লক্ষ্য করিনি, সে বলল। তার গলা শুকিয়ে গেছে যেন। আমাদের বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটছে আজ, আমি ধীরে ধীরে বললাম। খাম থেকে এই ফটো বেরিয়েছিল, আয়নায় আমি অন্য পোশাকে নিজেকে দেখেছি, বাগানে একটা মেঘ। কি বলছো তুমি? মহিন্দর আমার কথা কেটে দিল। এসব কি অদ্ভুত কথাবার্তা? বাচ্চাদের সামনে এসব বলো না গি। বিকাশ আর কণিকা অবাক হয়ে আমাদের দিকে তাকাচ্ছিল। আমি বুঝতে পারলাম মহিন্দর কিছু লুকাচ্ছে। ঠিক আছে, আমি বললাম। পরে কথা বলবো উ। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমাতে চলে গেল। কিন্তু আমি ঘুমাতে পারছিলাম না। বাইরে বৃষ্টি পড়ছিল এখনো, আর আমার মাথায় নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। মধ্যরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। কেউ যেন ডাকছে আমার নাম। অনিতা। অনিতা গু। একটা মহিলার কণ্ঠ। আমি উঠে বসলাম। মহিন্দর গভীর ঘুমে। আমি চারদিকে তাকালাম। ঘরে কেউ নেই। অনিতা গু। আবার সেই ডাক। এবার শব্দটা আসছে বাইরে থেকে। আমি উঠে জানলার কাছে গেলাম। বাইরে এখনো বৃষ্টি পড়ছে। আমি জানলা খুলে বাইরে তাকালাম। বাগানে বৃষ্টির মধ্যে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। এবার আরও স্পষ্ট দেখা যাচ্ছে। সে আমার দিকে হাত বাড়িয়ে আছে। কে তুমি? কি চাও? আমি ফিসফিস করে বললাম।
আমাদের বাচ্চা গু। মেয়েটি বলল। আমাদের বাচ্চা ফিরিয়ে দাও উ। কোনো বাচ্চা? কি বলছো তুমি? আমি জিজ্ঞেস করলাম। সুমন্ত। আমাদের সুমন্ত উ। মেয়েটি বলল। আমি হঠাৎ বুঝতে পারলাম। এটা মহিন্দরের কাকিমা। সেই যে ফটোতে ছিল। তোমাদের সুমন্ত তো নেই, সে অনেক আগেই গে। আমি বলতে যাচ্ছিলাম, কিন্তু মেয়েটি আমার কথা কেটে দিল। আমাদের সুমন্ত তোমাদের কাছে আছে, সে বলল। বিকাশ নামে গু। আমার পা থেকে মাথা পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। না, এটা সম্ভব নয়। জিজ্ঞেস করো তোমার স্বামীকে, মেয়েটি বলল। সে সব জানে গু। আমি পিছনে ফিরে দেখলাম মহিন্দর জেগে উঠেছে, আমার দিকে তাকিয়ে আছে। তুমি কার সাথে কথা বলছো? সে জিজ্ঞেস করল। আমি আবার জানলার দিকে তাকালাম। মেয়েটি অদৃশ্য হয়ে গেছে। শুধু বৃষ্টি পড়ছে ঝমঝম করে। মহিন্দর, আমি ফিরে এসে ডাকলাম। আমাদের বিকাশ সম্পর্কে আমাকে সব সত্যি বলো উ। মহিন্দর চুপ করে রইল। তার মুখে ভয়ের ছাপ। মহিন্দর, আমি আবার ডাকলাম। বলো। মহিন্দর গভীর শ্বাস নিল। বসো, সে বলল। আমি সব বলছি উ। আমি বিছানার কিনারায় বসলাম। মহিন্দর বলতে শুরু করল। 25 বছর আগে আমি আর আমার বড় ভাই এই বাড়িতে থাকতাম। আমার ভাইয়ের নাম মহেশ। তার স্ত্রী সুমিত্রা আর ছেলে সুমন্ত, তখন তার বয়স মাত্র 4 বছর গো। সেই ফটোতে যাদের দেখেছ তারাই, মহিন্দর বলল। একদিন রাতে বাড়িতে আগুন লাগে। আমার ভাই আর তার স্ত্রী আগুনে পুড়ে মারা যায় উ। আর সুমন্ত? আমি জিজ্ঞেস করলাম, গলা কাঁপছিল। সুমন্ত বেঁচে যায়, মহিন্দর বলল। কিন্তু শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। চেহারা সম্পূর্ণ বিকৃত হয়ে যায় উ। তারপর? আমি জিজ্ঞেস করলাম। সে হাসপাতালে ছিল। আমি তাকে দেখতে যেতাম। একদিন এক ডাক্তার আমাকে বলল, সুমন্ত বেঁচে থাকলেও তার জীবন হবে যন্ত্রণাদায়ক। চেহারা বিকৃত, পুরো শরীরে ব্যথা, আর লোকের কাছে নিজেকে লুকিয়ে রাখতে হবে সারা জীবন উ। আর তখন আমি সিদ্ধান্ত নিলাম সুমন্তকে মুক্তি দেওয়ার। মহিন্দর বলল, তার গলা ভারী হয়ে আসছিল। কি করলে তুমি? আমি ভয়ে জিজ্ঞেস করলাম। আমি তার অক্সিজেন লাইন সরিয়ে দিলাম, মহিন্দর বলল। কেউ জানতে পারেনি। সবাই ভেবেছিল সে প্রাকৃতিকভাবে মারা গেছে গি। মহিন্দর, আমি বিস্ময়ে চিৎকার করে উঠলাম। তুমি কি করেছ? আমি তাকে কষ্ট থেকে মুক্তি দিয়েছিলাম, মহিন্দর বলল। আমি ভেবেছিলাম এটাই সেরা সমাধান উ। কিন্তু বিকাশের সাথে এর কি সম্পর্ক? আমি জিজ্ঞেস করলাম। মহিন্দর আরও গভীর শ্বাস নিল। আমরা সন্তানহীন ছিলাম। তুমি জানো, আমরা অনেক চেষ্টা করেছিলাম। তারপর আমি আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু একদিন আমি সিদ্ধান্ত নিলাম, যদি আমি কোনো শিশুকে দত্তক নিই গ। আমি বুঝতে পারছিলাম সে কি বলতে চাইছে। তুমি বিকাশকে দত্তক নিয়েছিলে? হ্যাঁ, মহিন্দর বলল। কিন্তু বিকাশ ঠিক যে কোনো শিশু নয় গ। কি বলতে চাইছ? আমি জিজ্ঞেস করলাম, যদিও আমি জানতাম উত্তরটা কি হবে। বিকাশ জন্মেছিল সেদিন, যেদিন সুমন্ত মারা গিয়েছিল, মহিন্দর বলল। একই হাসপাতালে। আর তার চেহারা, গড়ন, সব সুমন্তের মতো। যেন সুমন্ত আবার ফিরে এসেছে গ। তুমি বিশ্বাস করো বিকাশ আসলে সুমন্ত? আমি জিজ্ঞেস করলাম, বিশ্বাস করতে পারছিলাম না। আমি জানি না, মহিন্দর বলল। কিন্তু আমি একটা সুযোগ দেখেছিলাম। আমার ভুলের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ। সুমন্তকে আবার একটা জীবন দেওয়ার সুযোগ উ। কিন্তু আমাকে কখনো বলনি। আমি চিৎকার করে উঠলাম। আমি বিকাশকে নিজের সন্তান হিসেবে মানুষ করেছি, আর তুমি আমাকে মিথ্যে বলেছ। আমি জানতাম তুমি এভাবে রিয়াক্ট করবে, মহিন্দর বলল। তাই বলিনি। আমি তোমাকে হারাতে চাইনি গিয়ে। আমি উঠে দাঁড়ালাম। আর আমি ভাবছিলাম বাড়িতে ভূত ঘুরে বেড়াচ্ছে। মহিলাটি যাকে আমি দেখেছি, সে সুমিত্রা, তাই না? সুমন্তের মা, তোমার ভাইয়ের স্ত্রী? মহিন্দর চুপ করে রইল। এবং সে তার ছেলেকে ফিরে চায়, আমি বললাম। সে বিকাশকে ফিরে চায় উ। না, মহিন্দর চিৎকার করে উঠল। বিকাশ আমাদের ছেলে। সে আমাদের কাছেই থাকবে। সে সুমন্ত নয়, মহিন্দর, আমি শান্তভাবে বললাম। সে বিকাশ, দত্তক নেওয়া আমাদের ছেলে। তুমি ভুল করেছিলে সুমন্তের সাথে যা করেছিলে, কিন্তু এখন বিকাশকে নিয়ে সুমিত্রাকে ভুল বোঝাতে দিও না গ। মহিন্দর উঠে দাঁড়াল।
তুমি কি করতে চাও? আমি সুমিত্রার সাথে কথা বলবো, আমি বললাম। আমি তাকে বোঝাবো, বিকাশ সুমন্ত নয়। বিকাশ আমাদের ছেলে। আর তুমি যে অন্যায় করেছ তার প্রায়শ্চিত্ত করার অন্য পথ খুঁজে বের করব গো। মহিন্দর আমার হাত ধরল। তুমি ঠিক আছো? না, আমি ঠিক নেই, আমি বললাম। আমার বিশ্বাস ভেঙে গেছে, আমার বিশ্বাস যে আমাদের সম্পর্ক সত্যের উপর দাঁড়িয়ে আছে। কিন্তু এখন আমি ঠিক করতে চাই সব কিছু গু। আমি জানলার কাছে গেলাম আবার। বাগানে এখনও সেই মহিলা দাঁড়িয়ে আছে, বৃষ্টির মধ্যে। তুমি কি করবে? মহিন্দর জিজ্ঞেস করল। আমি তার সাথে কথা বলবো, আজই, আমি বললাম। তুমি আমার সাথে আসছ? মহিন্দর ইতস্তত করল, তারপর মাথা নাড়ল। আসছি। আমরা দুজনে নিচে নামলাম। ড্রয়িং রুমের মধ্য দিয়ে বাগানে যাবার রাস্তা। ঠিক তখনই আমরা দেখলাম বিকাশ দাঁড়িয়ে আছে জানলার সামনে। বিকাশ, আমি ডাকলাম। তুমি এখানে কি করছ? বিকাশ আমাদের দিকে ফিরল। ওই মহিলাটিকে দেখছিলাম, সে বলল। বাগানে দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে গিয়ে। আমি আর মহিন্দর একে অপরের দিকে তাকালাম। বিকাশও সুমিত্রাকে দেখতে পাচ্ছে। তুমি তুমি তাকে চিনো? আমি সাবধানে জিজ্ঞেস করলাম। না, বিকাশ মাথা নাড়ল।